একটু সহজে যদি আমাদের পুরো শিরদাঁড়ার অ্যানাটমিটা আপনি যদি একটু বলে দেন। এটি সার্ভাইকাল স্পাইন, এটি ডরসাল স্পাইন, এটি লাম্বার স্পাইন এবং এই পোর্শনটি হচ্ছে স্যাক্রাল স্পাইন। বয়স হলে নাকি শিরদাঁড়ার গ্যাপ কমে যায়, তারপর আপনারা স্ক্রু টু দিয়ে কী সব করে ফিক্স করে। অ্যাকচুয়ালি ফাঁকা তো শরীরে কিছু নেই, সেখানে আছে ডিস্ক। স্কোলিওসিস এই রোগটা কি? তার স্কোলিওসিস কিছু হয় বাচ্চা বয়সে, কিছু হয় বুড়ো বয়সে। অনেকের একটা ধারণা থাকে যদি আমার স্পাইনের কিছু হয় বা স্পাইনের স্পেশালি সার্জারি হয় তাহলে আমার যৌন ক্ষমতা হ্রাস পাবে। এই প্রশ্নটা আমরা আফটার সার্জারি খুব ফ্রিকোয়েন্টলি ফেস করি। কিরকম ধরনের ট্রমা পেশেন্ট পান এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট? এটা একটা ডিভাস্টেটিং ব্যাপার, স্পাইন ট্রমা, বিশেষত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা ভগবান করুক কারো যেন না হয়। এই যে বসে থেকে কাজ, তো পশ্চার ম্যানেজমেন্ট আমি কিভাবে ঠিকঠাক করতে পারি? সুইমিং এর মতো ভালো এক্সারসাইজ কিন্তু খুব কম হয়। নেক স্টিফনেস এমন অবস্থা হয়ে গেছে, ঘাড় নাড়াতে পারছি না, আমারই আছে। হঠাৎ করে নার্ভগুলোর উপর যদি সাংঘাতিক চাপ এসে পড়ে, নার্ভগুলো রাতারাতি ফেল করে। কোন গদিতে শোবো? নরম নরম, শক্ত শক্ত, নাকি একেবারে মাটিতে মাদুর পেতে শোবো? এইটার পেছনে খুব বেশি সাইন্টিফিক কিন্তু ভিত্তি নেই। কখনো ওই যে সেলুনে গেলে না, ঘাটটা ফাটিয়ে দেয়, এরকম একবার ফাটিয়ে দিয়েছে, ব্যাস ফুটে গেছে, এরকম। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আজকে দেহের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ নিয়ে কথা বলবো, অর্থাৎ মেরুদণ্ড। দাঁড়া, শিরদাঁড়া, যেটা বলে নাকি মানুষ নিয়ে জন্মায়, কিন্তু আজকাল না ম্যাক্সিমাম মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হয় সামাজিক চাপে বা রাজনৈতিক চাপে অথবা নিজেকে সেফ রাখতে মানুষ ম্যাক্সিমাম সময় তার ওই মেরুদণ্ডটা সোজা রাখতে পারে না। যাতে সে সোজা রাখতে পারে এবং মেরুদণ্ড বা শিরদাঁড়াকে যাতে আমরা আরও গভীরভাবে বুঝতে পারি, তার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর শুভদীপ মণ্ডল, অর্থোপেডিক সার্জন, কিন্তু উনি একজন স্পাইন সার্জন। নমস্কার, প্রথমে স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আপনারা তো জানেন আমরা তো এখন মাঝে মধ্যেই স্পাইনলেস কথাটা বলে থাকি। তো সেরকম সময় গিয়ে আপনি একটু এই মেরুদণ্ড বা শিরদাঁড়া নিয়ে আমাদের একটু অ্যাওয়্যার করার জন্য এসেছেন। তো সবার আগে বলি, স্পাইন সার্জারিটা কি? স্পাইন সার্জারি অ্যাকচুয়ালি মেরুদণ্ডের ওপর কিছু কাটাকুটি করা বেসিক্যালি। তো এবার স্পাইন সার্জারির মধ্যে কিছু কাটাকুটি হয় হাড়ের ওপর, কিছু কাটাকুটি হয় নার্ভের ওপর, কিছু কাটাকুটি হয় ডিস্কের ওপর। তো আমাদের কাজটা হচ্ছে এই কাটাকুটির কাজটা বিজ্ঞানসম্মতভাবে করা, যাতে তার প্যাথোলজিটা বা অ্যানাটমিটা যেটা ডিস্টর্টেড হয়ে গেছে সেটা আমরা ঠিক করতে পারি। এবার প্যাথোলজির মধ্যে দেখুন, ইনফেকশন হতে পারে, টিউমার হতে পারে, আরও কিছু সমস্যা থাকতে পারে। ডিস্টর্টেড অ্যানাটমির বলতে মেরুদণ্ডের হাড় একটার উপর আরেকটা সরে যেতে পারে, তার মাঝে থাকা ডিস্কটা বেরিয়ে আসতে পারে, বেরিয়ে এসে নার্ভকে চাপ দিতে পারে, বা হাড় এত নরম হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, অস্টিওপোরোসিস, তাতে হাড়টা কোনো কারণে ভেঙে সেই জায়গাটা দুর্বল হয়ে থাকতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে বেসিক্যালি কিছু পেরেক, স্ক্রু, কেজ, এই সব জিনিসপত্রগুলো লাগিয়ে মেরুদণ্ডকে তার নর্মাল অ্যানাটমি, ব্যালেন্স এবং নার্ভের স্ট্রাকচারটাকে ভালো জায়গায় রাখতে পারি। এটাই স্পাইন সার্জারি। হ্যাঁ, এটা বুঝলাম আমরা, কিন্তু একটু সহজে যদি আমাদের পুরো শিরদাঁড়ার অ্যানাটমিটা আপনি যদি একটু বলে দেন। আচ্ছা, স্পাইন আমাদের মেরুদণ্ড অ্যাকচুয়ালি শুরু হয় স্কাল থেকে এবং শেষ হয় পেলভিসে। এটা স্কালের লোয়ার পোর্শন, অক্সিপিটাল বোন, আর এটি হচ্ছে পেলভিস। তো স্পাইনটা অ্যাকচুয়ালি বেশ কিছু হাড় দিয়ে তৈরি, হাড়ের একটি মালা। তো আমরা যখন এটিকে ডিভাইড করি, এটি সার্ভাইকাল স্পাইন, এটি ডরসাল স্পাইন, এটি লাম্বার স্পাইন এবং এই পোর্শনটি হচ্ছে স্যাক্রাল স্পাইন। স্যাক্রাল স্পাইনে এই সমস্ত হাড়গুলি একসাথে লাগানো থাকে, হাড়ের মাঝে ডিস্ক খুব একটা থাকে না, তো সেই জন্য স্যাক্রাম এটা সিঙ্গেল বোন। পেলভিসটাকেও এখন আমরা থিওরিটিক্যালি স্পাইনেরই একটা পোর্শন হিসেবে কনসিডার করি। এবার আসি সার্ভাইকাল স্পাইনে। সার্ভাইকাল স্পাইনে খুব ছোট্ট 7খানা হাড় দিয়ে, সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে আমাদের সার্ভাইকাল স্পাইন তৈরি, এবং প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে একটি করে ডিস্ক থাকে। ডিস্ক খুব ইম্পর্টেন্ট অ্যানাটমি, যেটা বেসিক্যালি কুশান। যেরকম আমাদের দেওয়ালে ইট পরপর আছে, দুটো ইটের মাঝে সিমেন্ট থাকে, এক্স্যাক্টলি সেই কাজটা ডিস্ক করে থাকে। আচ্ছা, ডিস্ক। একই রকমভাবে ডরসাল স্পাইনে 12খানা হাড় বা ভার্টিব্রা থাকে, যার মাঝে একটা করে ডিস্ক থাকে, আর লাম্বার স্পাইনে 5টা ভার্টিব্রা থাকে, প্রত্যেকটার মাঝে ডিস্ক থাকে। সাইজ অনুযায়ী লাম্বার ভার্টিব্রার সাইজ সবথেকে বড় হয়, ডিস্ক সাইজও লাম্বার ভার্টিব্রা সবথেকে বড় হয়। আর প্রত্যেকটা হাড়ের ভেতর দিয়ে নার্ভটা বেরোয়, যেটা আমাদের স্পাইনাল কর্ড।
মানে ব্রেন থেকে আসে সার্ভাইকাল কর্ড, তারপর ডরসাল বা থোরাসিক কর্ড, তারপর আসে লাম্বার। তো ডরসাল এবং লাম্বার এই রিজিয়নটায় কর্ডটা ধীরে ধীরে নার্ভ রুটে পরিণত হয়, মানে একগোছা ঘোড়ার লেজের মতো, যেটাকে কডা ইকুইনা বলে। এবং সেই লেজটি এসে আমাদের স্যাক্রামে শেষ হয়ে যায় এবং স্যাক্রাম হয়ে লেজের অংশগুলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আচ্ছা, এই হলুদগুলো নার্ভ? প্রত্যেকটা হাড়ের নিচ দিয়ে একটা করে নার্ভ রুট বেরোয়। এই যে ইয়েলো যেগুলো দেখতে পাচ্ছেন, হলুদ কালারের যে জিনিসগুলো ফাইন, এটা বেসিক্যালি নার্ভ রুটকে ইন্ডিকেট করছে। এই নার্ভ রুটগুলোই ঘাড় থেকে হাতে আসে, পিঠ কোমর হয়ে পায়ে আসে এবং আমাদের হাত এবং পায়ে জোর, সাড়, প্রস্রাব, পটি কন্ট্রোল, সেক্সুয়াল ফাংশন সব কিছু নির্ভর করে। তো দুর্দান্তভাবে বোঝালেন আমাদের শিরদাঁড়া। এই শিরদাঁড়াতে দারুণভাবে বোঝানোর জন্য আপনার জন্য একটা দারুণ উপহার আছে। শালিমারের তরফ থেকে রয়েছে আপনার জন্য এই গিফট। আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমার। এর মধ্যে প্রচুর মশলাপাতি, মানে একদম আপনার রান্নাঘর যাতে জমজমাট হয়ে থাকে এবং দারুণ খাওয়া দাওয়া করতে পারেন, তার জন্য রইল এই গিফট হ্যাম্পার। এবং তার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী জিনিসটাও রয়েছে, শালিমারের এই সবুজ নারকোল তেলের কৌটো। আচ্ছা, তাহলে ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউ শালিমার, আমাদের আজকের এপিসোডের গিফট পার্টনার। আর এবার আবার ফিরে যাই শিরদাঁড়ায় বা স্পাইনে। স্পাইন, এই যে জিনিসটা দেখলাম, এর কি কি রকমের অসুখ হয়? দেখুন, স্পাইনের অসুখ বলতে কিছু সমস্যা হয় যেগুলো মেরুদণ্ডের গঠনগত সমস্যা, যেটা কম বয়স থেকেই জানা যায়। কিছু গঠনগত সমস্যা হয় যেটা বয়সের সাথে সাথে আসে। আবার কিছু সমস্যা হয় যেটা আমরা পরিবেশ থেকে মেরুদণ্ডের মধ্যে ঢুকে যায়। তো এবার যদি আমরা ভাগ করে বলি, যেরকম ধরুন বাচ্চা বয়সে, মানে শিশু জন্মানোর পরই যে সমস্ত সমস্যা হয়, যেরকম স্পাইনাল বাইফিডা, স্পাইনাল ডিসরাফিজিম, সেগুলো হচ্ছে মেরুদণ্ডের গঠনটাই ঠিকমতো হয়নি। সেই গঠনের কোথাও হাড়ের গঠনের ডিফেক্ট আছে, কোথাও নার্ভের গঠনের ডিফেক্ট আছে, কোথাও তার পুরো স্ট্রাকচারটাতেই দু জায়গাতেই ডিফেক্ট আছে, কোথাও নার্ভের ওপর কভারটা ঠিকমতো তৈরি হয়নি, এটসেট্রা এটসেট্রা। একটু বেশি বয়সে মেরুদণ্ডের যে গঠনগত সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে যে অস্টিওপোরোসিস রিলেটেড, মানে মেরুদণ্ডের হাড় নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে সে একটু কুঁজো হয়ে গেছে, ঝুঁকে গেছে, তার মেরুদণ্ডের স্বাভাবিক ব্যালেন্সটা খারাপ হয়ে গেছে। অনেক সময় ব্যাপারটা পুরো মেরুদণ্ড জুড়ে না হয়ে ছোট ছোট সেগমেন্টে হয়, যেখানে মেরুদণ্ডের একটা হাড় আরেকটা হাড়ের ওপর সরে গেছে, যেটাকে স্পন্ডাইলোলিস্থেসিস বলে। অনেক সময় দেখা যায় হাড়গুলো ঠিকই আছে, মেরুদণ্ডের হাড়ের মাঝে ডিস্কটা তার স্বাভাবিক জায়গায় না থেকে সে এদিক ওদিক বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গেছে তো ভালো কথা, যদি বেরিয়ে গিয়ে নার্ভের ওপর চাপ দেয় তাহলে ব্যাপারটা খুব যন্ত্রণা। সে কোমর থেকে পায়ে, ঘাড় থেকে হাতে সাংঘাতিক ব্যথা, তার সাথে নার্ভের সমস্যা তৈরি হওয়া, এগুলো চলতে থাকে। যেগুলো আমরা ধরুন পরিবেশ থেকে পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে ইনফেকশন। এবার তার মধ্যে খুব কমন হচ্ছে রাজরোগ। রাজরোগ আমাদের দেশের নাম হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস র্যাম্পেন্ট হয় মেরুদণ্ডে এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে পালমোনারি টিউবারকুলোসিসের পরে সব থেকে বেশি হয় স্পাইনাল টিউবারকুলোসিস। এবার টিবির একটা বিশাল বড়, যেটা বাচ্চাদেরও হয়, মধ্যবয়সের লোকেরও হয়, বুড়োরও হয়। আর যে ইনফেকশন হয় সেটা অন্যান্য ব্যাকটেরিয়াও এসে মাঝে মধ্যে বাসা বাঁধে, যদিও তার সংখ্যাটা কম। আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পাইনাল টিউমার। এবার স্পাইনাল টিউমারের মধ্যে ক্ষতিকারক যে টিউমারগুলো হয় সেগুলো মূলত বুড়ো বয়সেই হয়, যার মধ্যে খুব কমন হচ্ছে মেটাস্টেসিস, মানে অন্য জায়গায় টিউমার সেটা ঘাপটি মেরে হয়তো মেরুদণ্ডে বসে আছে, এবং এমনও দেখা যায় যে মেরুদণ্ডে বসে আছে সেটা ডায়াগনোসিস করে লাং টিউমার হয়তো আমরা আলটিমেটলি খুঁজে পেলাম। তো এই রকম বিভিন্ন কারণে মেরুদণ্ড ভীষণভাবে জর্জরিত হতে পারে। আচ্ছা, স্কোলিওসিস এই জিনিসটা যদি আমাদের একটু সহজে বলে দেন, স্কোলিওসিস এই রোগটা কি? স্কোলিওসিসটা আমরা বলি যখন তার গঠনগত ব্যাঁকা হয়েছে এবং এটা ধীরে ধীরে ডেভেলপ করেছে। এবার স্কোলিওসিস কিছু হয় বাচ্চা বয়সে, কিছু হয় বুড়ো বয়সে। প্রথমেই আসি কনজেনিটাল স্কোলিওসিস, যেটা সাধারণত বাচ্চাদের হয়, সাধারণত বলবো না, বাচ্চাদেরই হয়। এবার কনজেনিটাল স্কোলিওসিসে যেটা হয়, আমাদের মেরুদণ্ডের হাড় যেগুলো পরপর সাজানো থাকে সেই হাড়গুলি এক বা একাধিক হয়তো ভালোভাবে তৈরি হয়নি। ভালোভাবে তৈরি যদি না হয় তাহলে যে দিকটা তৈরি হয়নি সেই দিকটা ঝুঁকে যাবে, যে দিকটা তৈরি হচ্ছে সেই দিকটা বেঁকে যাবে। তো এটা হচ্ছে কনজেনিটাল স্কোলিওসিস। কনজেনিটাল স্কোলিওসিসের সাথে অনেক সময় নার্ভেও ভালো করে তৈরি হয় না, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। পরের ধাপে আসে নিউরোমাস্কুলার স্কোলিওসিস। নিউরোমাস্কুলার স্কোলিওসিস হচ্ছে যেখানে সমস্যাটা হাড়ে নয়, সমস্যাটা নার্ভে, সমস্যাটা মাসেলে। যেরকম ধরুন পোলিওমাইলাইটিস, যেরকম ধরুন বিভিন্ন মাসেল ডিস্ট্রফি। মাসেল ডিস্ট্রফি একটু বড় সাবজেক্ট, এত সহজভাবে বলা মুশকিল,
কিন্তু এই সমস্ত কারণে মেরুদণ্ডের হাড়গুলো অনেক সময় বেঁকে যায়। খুব কমন হচ্ছে মারফান সিনড্রোম। দেখা যায় ছেলেটির হয়তো 14 বছর বয়স, ছেলেটি 6.5 ফুট লম্বা, লম্বা লম্বা হাত, লম্বা লম্বা পা, মেরুদণ্ডটা বেঁকা। তো এইগুলো হচ্ছে মারফান সিনড্রোমের একটা ক্যারেক্টারিস্টিক। আর তারপর যেটা সব থেকে কমন বাচ্চা বয়সে হয় সেটা হচ্ছে অ্যাডোলসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস। নামেই আছে ইডিওপ্যাথিক, কেন হয় কারো জানা নেই, কিন্তু এটা সব থেকে কমন। এবং ক্লাসিক্যালি দেখা যায় ঠিক যখন বাচ্চাদের বয়স 11, 12, 13 এরকম হয়। জেনারেলি মেয়েদের এটা বোঝা যায় আফটার মেনারকে, মানে পিরিয়ড শুরু হওয়ার পরে, কারণ সেই সময় মেয়েরা এবং ওই 12-13 বছর বয়সের ছেলেরা খুব তত্তর করে বাড়ে। তো যখনই তত্তর করে বাড়তে শুরু করে মেরুদণ্ডটাও ধীরে ধীরে বাঁকতে শুরু করে, তো বাবা মায়েদের সেই সময় খেয়ালটা পড়ে যে আরে ভাই এতদিন ঠিক ছিল, হঠাৎ করে একটা কাঁধ উঁচু নিচু লাগছে কেন, পিঠের একটা জায়গা তেল মাখাতে গিয়ে দেখছি যে উঁচু হয়ে আছে কেন। মেয়েদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, ব্রেস্ট খানিকটা অ্যাসিমেট্রি লাগে, একদিকটা চেস্ট ক্যাভিটিটা বেশি প্রমিনেন্ট হয়ে থাকে। এবং কোমরেও অনেক সময় দেখা যায় কোমরের একটা দিক উঁচু হয়ে গেছে, একটা দিক নিচু হয়ে গেছে, কোমরের যে খাঁজটা আছে একটা দিক বেশি দেখা যাচ্ছে, একটা দিক কম দেখা যাচ্ছে। তো এইভাবেই বেসিক্যালি অ্যাডোলসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিসটা ধরা পড়ে। তো বাচ্চাদের মধ্যে মূলত এই তিনটে। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয় ডিজেনারেটিভ স্কোলিওসিস, নামেই আছে ডিজেনারেটিভ। এর পেছনে মূল কারণ হচ্ছে অস্টিওপোরোসিস, তার সাথে ডিস্ক ডিজেনারেশন, মানে ডিস্কগুলো ডিজেনারেটিভ মানে ক্ষয়জনিত। ক্ষয়জনিত মানে বয়সজনিত ক্ষয়ের কারণে মেরুদণ্ডের হাড়গুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। গাছের গুঁড়ি অনেক সময় বেঁকে যায়, গাছটা পুরনো হলে গুঁড়িটা কি সোজা থাকে, বেঁকে যায়। তো সেই একই জিনিস এখানেও হচ্ছে। এই বয়সের কথা বললেন, একটা মিথ না ফ্যাক্ট আমি জানি না, একটা কথা খুব প্রচলিত রয়েছে, সবাই দেখবেন বলে বয়স হলে নাকি শিরদাঁড়ার গ্যাপ কমে যায় এবং তারপর আপনারা স্ক্রু দিয়ে কী সব করে ফিক্স করেন, এই ব্যাপারটা কি? এটা বেশ মজাদার একটা জিনিস। সেটা হচ্ছে গ্যাপ কমে যায় কথাটা বেশিরভাগ সময় দেখা যায় পেশেন্টরা অন্য কোনো ডাক্তারের কাছে বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে বা কোনো কোয়াক প্র্যাকটিশনারের কাছে শুনে আমাদেরকে জিজ্ঞেস করে। প্রথমে সমস্যা বলার আগেই তারা বলে স্যার আমি এসছি তার কারণ আমার মেরুদণ্ডের গ্যাপ কমে গেছে। মজাটা হচ্ছে সেই সময় দেখা যায় যে তারা একটা এক্স-রে ফিল্ম বার করে। এবার এক্স-রেতে আমরা কেবলমাত্র হাড় দেখতে পাই, সফট টিস্যু তো দেখা যায় না। তাহলে যখন আমরা মেরুদণ্ডকে এক্স-রেতে দেখি দেখা যায় বেশ কিছু হাড় পরপর আছে, মাঝখানগুলো ফাঁকা। অ্যাকচুয়ালি ফাঁকা তো শরীরে কিছু নেই, সেখানে আছে ডিস্ক। ডিস্কটা একটা সফট টিস্যু স্ট্রাকচার যেটার মধ্যে প্রচুর জল থাকে। এবার যত বয়স বাড়ে ডিজেনারেটিভ কারণে জলটা শুকোয়, তাহলে কি হবে, যে ফুলে যাওয়া যে জিনিসটা সেটা যত শুকোবে তত চুপসে যাবে, মানে আঙুরটা হয়ে যাবে কিশমিশ। তো যত সেটা কিশমিশ হবে তাহলে কি হবে, এক্স-রেতে আমরা দেখতে পাবো 10 বছর আগে দুটো হাড়ের মধ্যে যে ফ্লুইডিক ডিস্কটা ছিল 10 বছর পরেই এক্স-রে করলে আঙুর তো কিশমিশ হয়ে গেছে, তাহলে দুটো হাড় একে অপরের কাছাকাছি চলে এসছে। তাহলে সেটাই বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন কারণে পেশেন্টদের বলে যে দেখুন আপনার যা সমস্যা সেটার কারণ কিন্তু মেরুদণ্ডের হাড়ের মধ্যে গ্যাপ কমে গেছে। কথাটা পার্সিয়ালি ঠিক, মানে সাধারণভাবে বোঝানোর জন্য পার্সিয়ালি ঠিক, তবে আবার পুরোপুরি ঠিক নয়ও। গ্যাপ কোথায় কতটা সেটাই তো ব্যাপার। তো এটা ট্রিটমেন্ট আপনারা কিভাবে করেন? দেখুন ট্রিটমেন্ট বলতে এই যে গ্যাপ কমে গেছে বা ডিজেনারেটিভ চেঞ্জ, বেসিক্যালি ডিজেনারেটিভ স্পাইনের কি ট্রিটমেন্ট করা হয়, ম্যাক্সিমাম ডিজেনারেটিভ স্পাইনের ট্রিটমেন্ট কিন্তু কনজারভেটিভ, মানে তার যা সমস্যা সেই সমস্যাটাকে ট্রিট করা। এবার বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটার দুভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে এক্সিয়াল পেন, মানে মেরুদণ্ডের ট্রাঙ্কে যা ব্যথা হচ্ছে, মানে আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। আরেকটা হচ্ছে র্যাডিকুলার পেন, মানে নার্ভ রুটে যে ব্যথাটা হচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক্সিয়াল পেন, যেটা বয়সজনিত ডিজেনারেটিভ যে চেঞ্জের কারণে হয়, তার জন্য আমরা ওষুধপত্র দিই, পাশাপাশি ফিজিওথেরাপি করতে বলি। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কাউকে বেল্টও পরতে বলা হয়, সেটা খানিকটা মেরুদণ্ডকে সাপোর্ট দেয়। এবং ব্যথা যত কমবে পেশেন্টকে আবার তার একটা নর্মাল এক্সারসাইজ রেজিমেনে ফিরতে বলা হয়। সেই এক্সারসাইজ সে বাড়িতে করতে পারে, সে কোনো যোগা সেন্টারে করতে পারে, সে সুইমিংয়ে জয়েন করতে পারে, মর্নিং ওয়াক করতে পারে। ম্যাক্সিমাম কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জের জন্য যা কষ্ট হচ্ছে তার ট্রিটমেন্ট কনজারভেটিভ মিনসেই ঠিক হয়ে যায়। নার্ভের ওপর যদি চাপ পড়ে তখন আমরা ইনিশিয়ালি বিভিন্ন রকম নার্ভের ওষুধপত্র দিই, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ওষুধপত্র দেওয়া হয় যাতে নার্ভের ওপর চাপটা কমে। বেশিরভাগ পেশেন্টের ব্যথা যন্ত্রণা কিন্তু এতেই কমে যায়। ফিজিওথেরাপিরও রোল আছে, টেন্স, আইএফটি জাতীয় ইলেকট্রিক রে দিলে কিছুটা ব্যথা কমে। এই জায়গায় একটা ইনজেকশন থেরাপিও হয়, সেটার নাম হচ্ছে রুট ব্লক বা ফ্যাসেট ব্লক। রুট ব্লক, ফ্যাসেট ব্লক, সেখানে কি করা হয়,
যে নার্ভের ওপর চাপ পড়ার জন্য পেশেন্টের ব্যথা হচ্ছে সেই নার্ভের কাছাকাছি আমরা একটা ইনজেকশন মারফত কিছুটা ওষুধ পৌঁছে দিই। তো সেই ইনজেকশন দিলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টটা ওই জায়গায় কাজ করে, পেশেন্টের রুট পেনটা কমে যায়, পায়ের ব্যথা কমে যায়। অনেক সময় এই যে হাড়গুলো নরম হয়ে গেছে, হাড়ে যে বার্ধক্যজনিত যে প্রবলেম হয়েছে তাতে দেখা যায় দুটো হাড়ের মধ্যে ঘষাঘষির কারণে সেই জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়েন্ট তো যেরকম হাঁটুতে আছে সেরকম সাইনোভিয়াল জয়েন্ট আমাদের মেরুদণ্ডেও আছে। তো তখন সেই ফ্যাসেট জয়েন্টে আমরা ইনজেকশন দিই, তাহলেও সেখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা এফেক্ট হয়, তো পিঠে ব্যথা কমে যায়। এই জন্য স্পাইনেও ইনজেকশনের একটা ভালো রোল আছে। আচ্ছা, স্কোলিওসিস যেটা বললেন, এই স্কোলিওসিসের ট্রিটমেন্ট কি? মানে ছোটবেলাতে বললেন, বড় বেলাতে বললেন, এর ট্রিটমেন্ট লাইন আপ কি? প্রথমে আমি বাচ্চাদের ব্যাপারেই যাই। বাচ্চাটি কোন বয়সে এসছে এবং তার কি ধরনের স্কোলিওসিস আছে, তার আনুষাঙ্গিক কি কি সমস্যা আছে সেগুলো জানা। এই যে কনজেনিটাল স্কোলিওসিসের কথা বললাম, যেখানে মেরুদণ্ডের গঠনটা ভালো করে তৈরি হয়নি, এই সমস্ত বাচ্চাদের গঠনগত ত্রুটি কিন্তু শরীরের অন্যান্য অঙ্গেও হয়। অনেক সময় দেখা যায় হার্ট ভালভ ভালো করে তৈরি হয়নি, অনেক সময় দেখা যায় তার কিডনি ভালো করে তৈরি হয়নি, অ্যাবডোমিনাল বেশ কিছু অর্গ্যান যেগুলো ধরুন ইন্টেস্টিনাল কিছু ম্যালফরমেশন হয়ে আছে, অনেক সময় যেটা অ্যানাল স্ফিংক্ট মানে অ্যানাস সেই জায়গাটা ঠিকঠাক নেই। তো যখন ট্রিটমেন্ট করা হয় তখন আগে দেখা হয় কোন সমস্যাটির জন্য বাচ্চাটি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নট নেসেসারি স্পাইন। তো আগে সেই জায়গাটির ট্রিটমেন্ট করা হয়। তারপরে আসি যে এবার যদি মেরুদণ্ড স্পেসিফিক ট্রিটমেন্টের কথা বলেন, তাহলে খুব কম বয়সে দেখুন সার্জারির রাস্তায় যাওয়া হয় না, কারণ সেই সময় বাচ্চার রিজার্ভটা খুব কম, তার লাংস ভালো করে তৈরি হয়নি, তার হার্টের ক্যাপাসিটি কম। তো কম বয়সে আমরা ব্রেস দিই, বেল্ট ব্রেস এগুলো দেওয়া হয়। অনেক জায়গায় প্লাস্টার ট্রিটমেন্ট করা হয়, যে ব্রেস বেল্ট বা প্লাস্টার করে যেটা আমরা করি তাতে যে ডিফর্মিটিটা কারেকশন হয়ে যাবে তা নয়, কিন্তু ডিফর্মিটির প্রোগ্রেশনটাকে আমরা আটকাতে পারি। মানে আজ যেটা এই রকম ব্যাকা আছে সেটা হয়তো যদি কিছুই না করা হয় তাহলে ধীরে ধীরে আরও ব্যাকা হতে থাকবে। তো আমরা একটা ব্রেস বা বেল্ট দিলে সেই বেঁকে যাওয়ার হারটাকে কিছুটা কমাতে পারবো। তার মানে ব্রেস বেল্ট দিয়ে আমরা বেসিক্যালি টাইম বাই করি। এবার টাইম বাই করে সেই বাচ্চাটিকে বড় হতে দেওয়া হয়, যাতে তার হার্ট লাং কিডনি আরও ম্যাচিওর করে, তার ব্লাড ভলিউমটা আরও বাড়ে, তারপর সার্জারি করা হয়। এবার কনজেনিটাল স্কোলিওসিসের ক্ষেত্রে আমাদের হাতে অস্ত্র বলতে কিছু রড, কিছু স্ক্রু মানে বেসিক্যালি পেরেক, আর তার সাথে কেজ মানে হচ্ছে কিছু মেটাল স্ট্রাকচার। তো সেগুলো দিয়ে আমরা যে হাড়টা ভালো করে তৈরি হয়নি সেই জায়গায় একটা আর্টিফিশিয়াল ইমপ্লান্ট দিতে পারি। মেরুদণ্ডের যে জায়গাটা বেঁকে গেছে সেখানে ওপরে কিছু স্ক্রু, নিচের কিছু স্ক্রু এবং একটা রড দিয়ে সেটা যতটা সম্ভব কারেক্ট করতে পারি। তো এরকম বিভিন্ন প্রিন্সিপাল আছে যাতে আমরা কনজেনিটাল স্কোলিওসিস, নিউরোমাস্কুলার স্কোলিওসিস, অ্যাডোলসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস এগুলো আমরা ট্রিট করি। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আছে কাইফোসিস। এই স্কোলিওসিসে যেটা হয় বা সেখানে হচ্ছে মেরুদণ্ডের প্রত্যেকটা হাড় একটার ওপর আরেকটা করে বাঁকতে থাকে। মানে ব্যাপারটা একটা ছন্দবদ্ধ ব্যাপার, মানে একটা প্লেনেই যে বেঁকে যাচ্ছে তা নয়, এটা একটা 360 ডিগ্রি প্লেনে মেরুদণ্ডের একটা হাড় তার ওপরটার ওপর রোটেট করেছে, তার ওপরটা তার ওপরে রোটেট করেছে, তার ওপরটা তার ওপরে রোটেট করেছে, এবং এই রোটেশনাল ডিফর্মিটির কারণে একটা 360 ডিগ্রি প্লেনে একটা অ্যানাটমিক্যাল ডিফর্মিটি তৈরি হয়। কাইফোসিসে আবার যেটা হয়, আমাদের মেরুদণ্ডের এটা তো একটা প্রপার অ্যালাইনমেন্ট, মেরুদণ্ডটা আমাদের বাঁশের মতো সোজা নয়, তার একটা কার্ভেচার আছে, একটা সার্ভাইকাল কার্ভেচার আছে, একটা ডরসাল কার্ভেচার আছে, একটা লাম্বার কার্ভেচার আছে। এবার এই কার্ভেচারগুলো যদি তার স্বাভাবিক অ্যালাইনমেন্টে না থেকে সামনে ঝুঁকে যায় সেটাকে বলে কাইফোসিস। তো বাচ্চাদেরও এই কাইফোসিস হয়, ইনফেকশনের কারণে হয় বা বিভিন্ন কারণে হয়। তো সেই কাইফোসিসেরও আমরা স্ক্রু, রড, কেজ এগুলো দিয়ে কারেকশন করি। আর্লি ডিটেকশন কিভাবে করা যাবে কাইফোসিসের? আর্লি ডিটেকশনের এক এবং একমাত্র উপায় হচ্ছে একটা গুড ভিজিলেন্স, মানে বাবা মাকে জানতে হবে। কারণ দেখুন, বাচ্চার ডিফর্মিটিতে যে ব্যথা হচ্ছে এটা প্রায় হয় না বললেই চলে। যখন বাবা মা বাচ্চাকে নিয়ে আসে তখন আমরা বাচ্চাকে যে জিজ্ঞেস করি, কী রে পাশে বস, বল তোর কী অসুবিধা, সে বলে আমার তো কোনো অসুবিধাই নেই, বাবা মা জোর করে ধরে এনেছে। এবং সব থেকে আগে আতঙ্কিত থাকে হচ্ছে মা, যে বাবা আমি তেল মাখাতে গেছিলাম দেখি তার পিঠটা উঁচু হয়ে গেছে। অনেক সময় বাবা মায়েরা কিছুটা গিল্ট ফিলিংয়েও থাকে যে আমরা আগে দেখতে পেলে হয়তো এই ব্যাপারটা হতো না, আরও আগে ধরা পড়ে যেত। তো সেই জন্য নজরটা ভালো করে রাখতে হয়। এবং এইটা যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, বেসিক্যালি বাবা মা নিজেরা খোঁজখবর রাখে, স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়, কারণ বাচ্চারা একটা টাইমের পরে স্কুলের বন্ধুবান্ধব, স্কুলের টিচারদের সাথে অনেকটা সময় কাটায় দেন তার পেরেন্টস।
তো বাবা মায়ের পক্ষে, বিশেষত বাবাদের পক্ষে গার্ল চাইল্ড হলে ব্যাপারটা নজর করা খুব মুশকিল। মায়েরা বিশেষত খেয়াল করে, এবং খেয়াল করে হচ্ছে স্কুল টিচার বা তার বন্ধু বান্ধবই কিন্তু অনেক সময় বলে দেয়, হ্যাঁ রে তোর পিঠটা দেখলাম একটু কেমন, বা তুই একটু ঝুঁকে হাঁটছিস কেন। তো এইভাবেই কিন্তু ডিটেকশনটা হয়। এবং তারপর ডিটেকশনের পরে সবথেকে আগে যেটা করা উচিত, এক্সরে করা উচিত। এক্সরে করলে জিনিসটা বোঝা যায়। আরও বেটার ক্লাসিফিকেশনের জন্য এমআরআই করা হয়, এবং রেয়ারলি সিটি স্ক্যান করা হয়। এই যে বসে থেকে কাজ, ম্যাক্সিমাম মানুষ এখন সেটাই করে। হ্যাঁ, সে এডিটার হোক বা সে আইটি প্রফেশনাল হোক, ম্যাক্সিমাম মানুষ এই যে আমরা বসে থাকছি এতক্ষণ ধরে, এটা আমরা ধীরে ধীরে নাকি স্পাইনকে মেরে ফেলছি। এটা কতটা সত্যি? না, ঠিকঠাক যে আমি বলবো 100% সত্যি তা নয়। তবে দেখুন, আমরা যেই মুহূর্তে আমরা এই শুয়ে থাকা থেকে বসলাম, আমাদের স্পাইনের ওপর লোড পড়লো। তাহলে এবার এই লোড ডিস্ট্রিবিউশনটা একটু হোমোজেনাস হওয়া দরকার। এবার যদি আপনি মানে একটা ভালো পশ্চারে বসে থাকেন, তাহলে কি হচ্ছে, আপনার মেরুদণ্ডের স্বাভাবিক যে কার্ভেচারগুলো বললাম আমি, সেগুলো প্রপারলি মেনটেনড হচ্ছে। এবার যেই মুহূর্তে আপনি সামনে ঝুঁকে বা ঘাড়টা একটু কুঁজো করে সারাক্ষণ স্ক্রিন দেখছেন, তাহলে আপনার মাসেলগুলোর ওপর চাপ পড়ছে। এবার হাড়ের ওপর চাপ পড়ছে, হাড়ের ওপর চাপটা বেসিক্যালি ডিস্কের ওপর পড়ছে, তাহলে আপনার ডিজেনারেশনটা একটু বেশি হচ্ছে। এবং প্রবলেমটা শুধু সামনে ঝুঁকে ল্যাপটপ দেখা বা ঝুঁকে বসে থাকা নয়, সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। আমরা রাস্তায় হাঁটি না, আমরা দৌড়ানো তো ছেড়েই দিন, মাঠ কবে লাস্টে গেছি ভুলে গেছি। এবং ম্যাক্সিমাম আমাদের হাঁটাহাঁটি হচ্ছে সোসাইটির চারপাশে। প্রপার এনভায়রনমেন্টাল এক্সপোজার তো এখন আর হচ্ছে না। গাড়িতে যা চাপছি, গাড়িতেও এসি, বাড়িতেও এসি, অফিসে পৌঁছেও এসি, হাসপাতালেও এসি, আর ওটির এসি তো সব থেকে ঠান্ডা। তো গায়ে রোদ না লাগলে যেটা হচ্ছে যে স্বাভাবিক মাসেল মুভমেন্টও নেই, জয়েন্ট মুভমেন্টও নেই, তাই পশ্চারটাই ঝুঁকে যাচ্ছে। তো পশ্চার ম্যানেজমেন্ট আমি কিভাবে ঠিকঠাক করতে পারি? দেখুন, সব থেকে ভালো হচ্ছে প্রতিদিন 15 মিনিট এক্সারসাইজ করা। আপনি অফিসে চেয়ার রাতারাতি সব পাল্টাতে পারবেন না, আর আপনার কাজটাও আপনি ছাড়তে পারবেন না। যাদের স্ক্রিন টাইম বেশি, তাদের আইটির লোককে যদি বলি আপনি ওর চাষ করুন, সেটাও পসিবল নয়। তাহলে বেটার হচ্ছে প্রতিদিন 10-15 মিনিট একটু এক্সারসাইজ করা। সেটা আপনার বাড়ির ছাদে হতে পারে, সোসাইটির গ্রাউন্ডে হতে পারে, কোনো জিম হতে পারে, বা কোনো একটু বয়স্ক মানুষদের যোগা সেন্টার হতে পারে। আর সব থেকে ভালো এক্সারসাইজ যেটা আমি ব্যক্তিগত মনে করি, সেটা সুইমিংয়ের মতো ভালো এক্সারসাইজ কিন্তু খুব কম হয়। তাহলে এগুলো যদি আপনি করেন, একটা হেলদি ডায়েট যদি আপনি মেনটেন করেন, হেলদি ডায়েট মানে নট নেসেসারিলি প্রোডাক্ট ফুড। হেলদি ডায়েট মানে হচ্ছে একদম মানিকতলা বাজার থেকে তুলে আনা শাক সবজি, ডিম, ছোট মাছ, দুধ বা মিল্ক প্রোডাক্ট, এগুলো যদি আপনি খান, তাহলেই কিন্তু বডি ফিজিওলজি ভালো থাকবে। প্রচুর প্রফেশন এরকম আছে, আমার প্রফেশনেও আছে, যাদের একটু লিনিং পশ্চারে, মানে ঝুঁকে থেকে কাজ করতে হয়। বিউটি পার্লার, ডেন্টিস্ট্রি, না এই যে সামনে যে বসে কেউ ঝুঁকে থেকেই কাজ করতে হয়। তো এরা যারা কাজ করে, অনেকক্ষণ ধরে কাজ করে, তা এদের আপনি কি বলবেন যে এরা তো ঝুঁকে থেকে কাজ করতেই হবে, ঝুঁকে থেকে কাজ করার পরেও কি করলে একটু ঠিক থাকবে সিদ্ধারা? তো এই ঝুঁকে থেকে যে অনেকক্ষণ কাজ করতে হয়, যেরকম যে কোনো সার্জারি, ডেন্টিস্ট্রি হোক, আমাদের হোক, বা যারা কাজ করছে, একটু 15-20 মিনিট ছাড়া ছাড়া যদি একটু পশ্চারটাকে টান করে নেওয়া যায়। এবার এটা দেখুন, বলা সহজ, করাটা জটিল, কারণ এটা সবসময় অত তো মাথায় থাকে না। কিন্তু বেটার হচ্ছে যে কাজের ফাঁকে একটু বিরতি নেওয়া। সেটা 20 মিনিট হতে পারে, আধ ঘন্টা হতে পারে, বা ক্ষেত্র বিশেষে 1 ঘন্টাও হতে পারে। যে অনেকক্ষণ না বসে থেকে একটু উঠে হেঁটে নিলেন, বা অনেকক্ষণ ধরে বসে আছেন, উঠে খুব সিম্পল একটু আর্চিং করলেন, একটু সামনে ঝুঁকলেন, পেছনে ঝুঁকলেন, ডান দিকে কাত হলেন, বাঁ দিকে কাত হলেন, বা একটু স্পাইনটাকে টুইস্ট করলেন, তাহলেই কিন্তু মাসেল মুভমেন্টসটা মেনটেন থাকছে। এইভাবে কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজের মধ্যে ক্লান্তি, সেটা আমরা অনেকটা কমাতে পারবো। আর ডাক্তারবাবু, এই যে গদিতে শোয়া, কোন গদিতে শোবো? নরম নরম, শক্ত শক্ত, নাকি একেবারে মাটিতে মাদুর পেতে শোবো? সেটাই, এটা জন্য আমরা কিন্তু এই বিভিন্ন কোম্পানির কাছ থেকে একটা মোটা দক্ষিণা নিতেই পারি, যে ঠিক ডক্টর ম্যাট্রেসে শোবে না। আর এখন হয়েও গেছে যে অর্থো ম্যাট্রেস, সেই। আর তাহলে কিন্তু ওই যারা আমাদের ছোটবেলায় মনে আছে, অনেক লোক সেই শিমুল তুলো নিয়ে ঘুরে বেড়াতেন, যে বাড়িতে গদি বানাচ্ছি, সত্যি বলতে দেখুন, এইটার পেছনে খুব বেশি সাইন্টিফিক কিন্তু ভিত্তি নেই, যে এই নরম মানে কোন গদিতে আপনার শোয়া উচিত। না, একটা জিনিস আমি আপনি আমাকে একটু কারেক্ট করে দেবেন, এটা আমরা সবাই দেখেছি, ধারণাটাকে একটুখানি ক্লিয়ার করুন আমাদের। যে আমরা দেখি যে নরম গদিতে শুলে যেহেতু চাপটা পড়ে, আমাদেরটা এরকম একটা কার্ভ শেপে আমাদের স্পাইনটা হয়ে যায়, যেটা আর কি বিজ্ঞাপনে বা এতে দেখায়। এর ফলে আমাদের স্পাইনের ক্ষতি হয়।
হ্যাঁ, সেই কারণে বলে যে একটা মাঝারি, না খুব শক্ত না মানে খুব নরম। এবার যেটা আমার মনে হয়, যে গদিতে শুলে আপনার ঘুম ভালো হয় সেটাই শোয়া দরকার। কেন আমি বলছি, কারণ আপনি জোর করে একটা খুব শক্ত গদি কিনলেন, বা আপনি বললেন যে আমি কিচ্ছু নেব না, মেঝেতে শোবো, এবার দুদিন পরই দেখলেন আপনার ঘুম তো হচ্ছেই না, তার সাথে সারা গা হাত পায়ে অসম্ভব ব্যথা, আপনার কোনো লাভ নেই। আবার আপনি একটা সাংঘাতিক বেশ মোটা টাকা খরচা করে একটা গদি নিয়ে এলেন, সেই গদিতে শুলেন আর দেখলেন যে আপনি পুরো গদির মধ্যেই ঢুকে গেছেন, ঢুকে গেছেন। এরপর আপনি ছাড়তেও পাচ্ছেন না সেই গদিটা, যে এত দাম দিয়ে কিনে এনেছি, পাড়া প্রতিবেশী ঘরের লোক কি বলবে, আপনি জোর করে সেই গদিটায় শুচ্ছেন, দেখলেন আপনার লাভ হচ্ছে না। তো মোদ্দা কথা হচ্ছে, যে গদিতে শুয়ে আপনি ভালো ঘুমোচ্ছেন সেটাতেই শোন। সায়েন্টিফিক যদি বলেন তাহলে আমি বলবো, না খুব নরম গদি, না ভীষণ শক্ত জায়গা। এটা মানে আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে, যেখানে আপনি যে পশ্চারে শুচ্ছেন যেন আপনার বডিটা সেই রকম একটা সাপোর্ট পায়। আপনি একটা ওভার সাইজ পিলো নিলে কী হবে, আপনি কুঁজো হয়ে শোবেন। আবার যদি পিলো না নেন তাহলে দেখবেন ঘাড়টা পুরো উঁচু হয়ে আছে, তাহলে আপনার মাসেলে ব্যথা হবে। তো অপটিমাম, মোদ্দা কথাটা হচ্ছে অপটিমাম, মানে একটা কমফোর্টেবল, না খুব নরম না খুব শক্ত, না খুব উঁচু বালিশ। আবার অনেকে বলে যে বালিশ ছাড়া শুবো, সেরকমও অনেকে বলে মানুষের উপর শোবো, মানুষের উপর শোবো। তো এটার হচ্ছে অপটিমাম, মানে যে জিনিসটায় আপনার ভালো ঘুম হচ্ছে আপনি সেটাতেই শোন। আচ্ছা, এই মেরুদণ্ড কমে যাচ্ছে, প্রথম শুরু করেছিলেন স্পাইনা বাইফিডা, তো এইরকম লোক, এরকম যদি হয় তা বাচ্চা কি করবে? আচ্ছা, সবার আগে আমি জানি আপনাদের মানে ভয়ঙ্কর মাথায় একটা বোম পড়ার মতন হয়েছে, স্পাইনা বাইফিডা এটা আবার কি জিনিস? তো সহজে এটা আগে বলে দিন, তারপর বাকিটা। আচ্ছা, স্পাইনা বাইফিডা কথাটার অর্থ হচ্ছে বাইফিড স্পাইন, মানে যেখানে মেরুদণ্ডের অংশটা বাইফিড মানে দুভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি একটা ডেমনস্ট্রেশনে আসি, আমরা দেখতে পাবো পেছন দিকে থাকে আমাদের ল্যামিনা। ল্যামিনাটা বেসিক্যালি নিউরাল আর্চ এর অংশ। তো সেই ল্যামিনাটা একে অপরের সাথে এরকম জুড়ে থাকে। এবার সেই জুড়ে যাওয়া ব্যাপারটা যদি দেখা যায় ভালো করে জোড়ে নি, মাঝখানটা ফাঁক হয়ে গেছে, তাহলে কি হবে না, সেখানের মধ্যে দিয়ে সেই যে নার্ভ টিস্যু সেটা ওয়েল প্রোটেক্টেড নয়, তার মানে সেটা একটা পেছন দিক থেকে সহজেই সেই জায়গাটা পৌঁছে যাবে। অনেক সময় এই প্রবলেমটা দেখা যায় নার্ভ এলিমেন্টের মধ্যেও, মানে নার্ভগুলো যে শীতের মধ্যে থাকে সেই শীতটাও দেখা যায় যে বাইফিড, মানে দুভাগে ভাগ আছে। তবে সত্যি বলতে জানেন তো, এই স্পাইনা বাইফিডা প্রত্যেকটা অংশই যে খুব ক্ষতিকারক তা নয়। এটা একটা অনেক সময় অনেক পেশেন্টদের কোনো প্রবলেমও হয় না, এটা একটা অ্যানাটমিক্যাল ভ্যারিয়েন্ট। সেই অ্যানাটমিক্যাল ভ্যারিয়েন্টের কিছুটা প্যাথোলজিক্যাল হতে পারে আর কিছুটা নর্মাল, মানে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় অসুবিধা হয় না। সব স্পাইনা বাইফিডাইতে ধরে ধরে অপারেশন করতে হবে এরকম ব্যাপার না। আর ডাক্তারবাবু, এবার খুব কমন একটা টার্ম সবাই আমরা ব্যবহার করি, বুঝে না বুঝে, সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। অনেকে তো এরকমও বলে যে আমি একটা ভারী ওজন তুলতে গেলাম, গিয়ে একটা হাঁচকা টান খেলাম, আমার বোধহয় স্লিপ ডিস্ক হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে বয়সের কারণেও হয়, স্লিপ ডিস্ক অনেকে বলে। তো একটু এই মিথগুলো ক্লিয়ার করুন স্লিপ ডিস্কের ব্যাপারে। এই যে ডিস্ক হচ্ছে একটা মানে সফট স্ট্রাকচার, যার ভেতরে একটা জেলি আছে আর বাইরের দিকে একটা কভার আছে। এবার এই কভারটা কি করে, জেলিটাকে ভেতরে আটকে রাখে। এবার এই জেলির মধ্যে কিছুটা ফ্লুইড আছে, কিছুটা সেমি সলিড জাতীয় জিনিস আছে। এবার যত বয়স বাড়ে তত ফ্লুইডটা কমে, যেরকম একটু আগে আমি কিশমিশ আর আঙ্গুরের তুলনা দিলাম। তো এবার সমস্যাটা কি হয়, যে এই যে যত বয়স বাড়ে এর ভেতরে ফ্লুইডটা কমছে, তার মানে কি হচ্ছে, এর প্রেশারটাও ধীরে ধীরে বাড়ছে, আর এর চারপাশে যে কভারটা আছে সেই কভারটা ধীরে ধীরে থিন হচ্ছে। তো অনেক সময় আমরা যেই ভারী জিনিস তুলতে যাচ্ছি, বা অনেকটা রাস্তা খুব আনইভেন সারফেসে জার্নি করেছি যেখানে প্রচুর জার্কিং হয়েছে, তাতে এই অ্যানুলাসটা বিভিন্ন কারণে পাতলা হতে 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 ফেটে গেছে। এবার ফেটে গেলে যেটা হবে, ভেতরের জেলিটা বেরিয়ে চলে এসছে। এবার এই জেলিটা যে বেরিয়ে আসে, এই জেলিটাকে আমাদের শরীরটা, যেহেতু ছোটোবেলা থেকে এই জেলিটা আমাদের ইমিউন সিস্টেমে এক্সপোজ নয়, তাই জেলিটাকে ভাবে ফরেন বডি, এটা নিশ্চয়ই বাইরে থেকে এসছে। তাহলে যেই জেলিটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমের সংস্পর্শে আসে এবং এটা একটা ফরেন বডি রিয়াকশন তৈরি করে, সেটা একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স দেয়। এবার ইনফ্ল্যামেটরি রেসপন্স মানে প্রদাহ, সেই জন্যই ব্যথা হয়। তো ওই জন্যই পেশেন্টরা বলে যে ভারী জিনিস তুললাম, মনে হলো একটা কি ফেটে গেল, সাথে সাথে সাংঘাতিক ব্যথা হলে এবং ব্যথার চোটে ঝুঁকে গেলাম, তারপর স্যার 3 দিন সে না পাচ্ছি বসতে, না পাচ্ছি উঠতে, পাশ ফিরতে, বাথরুম যেতে, কোনো একটা ভাবে গুটিয়ে সুটিয়ে শুয়েছিলাম। তো এটাই হচ্ছে স্লিপ ডিস্ক। মানে এই অ্যানিউলাস আর নিউক্লিয়াস যেটা আছে, সেটা যদি আপনি একটু জাস্ট দেখিয়ে দেন যে কোন জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে ডিস্ক, সাদা অংশটা ডিস্ক। এবার ডিস্কের মধ্যেই কিছুটা অংশ
এই যে বেরিয়ে এসে এই লাল যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি পার্ট, মানে ডিস্কের যে অংশটা বেরিয়ে এসছে ভেতরে থাকার কথা এবং এসে সেটা দুটো কাজ করছে। এক হচ্ছে ইমিউন সিস্টেমে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করছে, আর এই ইনফ্ল্যামেটরি রেসপন্স এবং ডিস্কের অংশটাই এই যে হলুদ হলুদ নার্ভগুলো আছে সেই নার্ভকেও চাপ দেয়। নার্ভকে চাপ দিলে সমস্যাটা আরেকটু জটিল হয়, মানে যে সমস্যাটা শুধু কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথায় সীমাবদ্ধ থাকতো সেটা নার্ভের সাথে সাথে হাতে এবং পায়েও চলে আসে, এবং এই নার্ভগুলোই আমাদের হাতে পায়ে জোর দিচ্ছে, ছাড় দিচ্ছে। তাহলে নার্ভের কাজটা যত কম্প্রোমাইজড হবে তত আস্তে আস্তে হাতে পায়ে জোর কমতে পারে, মাসেলের পাওয়ার কমতে পারে, অসাড় হতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট, এই নার্ভগুলো কিন্তু আমাদের ইউরিন কন্ট্রোলটাও নির্ভর করছে। তাই নার্ভগুলো যত ড্যামেজ হবে তত আমাদের ইউরিন ধরে রাখার যে ক্ষমতা মানে সেইটা চলে যাবে। তো ক্রনিক স্টেজে দেখা যায় ইউরিন আর্জেন্সি হয়, মানে আমাদের মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে যদি আমাদের হিসু পায় আমরা সেটা চেপে রাখতে পারি, যেটাকে সোশ্যাল ইনহিবিশন বলে। এবার সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, বাথরুম পেলেই তাড়াহুড়ো করে যেতে হয়। এমনকি কডা ইকুইনা বলে একটা মারাত্মক সমস্যা কিন্তু হয়। কডা ইকুইনাতে অ্যাকিউট কডা ইকুইনা হয়, যেখানে হঠাৎ করে নার্ভগুলোর ওপর যদি সাংঘাতিক চাপ এসে পড়ে নার্ভগুলো রাতারাতি ফেল করে। নার্ভগুলো ফেল করলে পেশেন্টের সাথে সাথে ব্যথা তো হয়ই, তার সাথে পা প্যারালিসিস হয়ে যায়, ইউরিন ধরে রাখতে পারে না, অটোমেটিক ইউরিন হয়। আমি তো এরকমও পেশেন্ট দেখেছি যাদের ইউরিনটা পেনিস থেকে ড্রিবিল করছে, মানে ধীরে ধীরে পড়ছে, পেশেন্টের কোনো ইউরিন আটকে রাখার মতো ক্ষমতাই নেই, যেটাকে ওভারফ্লো ইনকন্টিনেন্স বলে। তো অ্যাকিউট কডা ইকুইনা এমন একটা সিনারিও যেখানে ডিরেক্ট মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্টারভেন করতে হয়, কারণ রেজাল্টটা অনেকটা টাইম ডিপেন্ডেন্ট। যত লেট হবে সার্জারি করতে পেশেন্টের কিন্তু রেসপন্স তত খারাপ হবে। সেই সার্জারিটা কীরকমভাবে পারফর্ম করেন আপনারা ওই নার্ভটাকে প্রেশারটা রিলিফ করার জন্য? ঠিক, দেখুন মেরুদণ্ডের অপারেশনের যে সার্জারি সেটা মূলত দুটো ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে যে সার্জারিটা আমরা হাড়ের ওপর করি, আরেকটা হচ্ছে যে সার্জারিটা আমরা নার্ভের ওপর করি। তো মূলত যে আমাদের অর্থোপেডিক যে সার্জারি গ্রুপ আমরা যেটা করি, মেরুদণ্ডের হাড়গুলোকে একটা প্রপার ব্যালেন্সে দিই, নার্ভগুলোকে চাপমুক্ত করি, এই হচ্ছে আমাদের কাজ। তো যখন ধরুন একজন পেশেন্ট এই পরিস্থিতিতে এসছে যে তার কোমর থেকে দুটো পায়ের কিছু কিছু অংশে কোনো ছাড় নেই, পায়ে জোর নেই, ইউরিন ধরে রাখতে পারছে না, আমরা তখন বেশিরভাগ ক্ষেত্রে এখন সার্জারি করা হয় পিঠের দিক থেকে। তাহলে পিঠের দিক থেকে আমরা একটা ছোট্ট ইনসিশন দিই, তার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে নার্ভের যে জিনিসগুলো আমরা চাপ দিচ্ছে নার্ভের ওপর, সেটা হাড় হতে পারে, হাড়ের মাঝে থাকা লিগামেন্ট হতে পারে, দুটো হাড়ের মাঝে থাকা ডিস্ক হতে পারে, সেগুলো সরিয়ে দিই, পরিষ্কার করি। মোদ্দা কথায় নার্ভের স্বাভাবিক জায়গাটা নার্ভকে ফিরিয়ে দিই। এবার এই যে আমরা কাজটা করলাম তার সাথে আমার এই অংশটাকে তো সাপোর্ট দিতে হবে, নাহলে আমি পরে দাঁড়াবো কী করে, হাঁটবো কী করে, সামনেই বা ঝুঁকবো কী করে। তার জন্য আমরা এখানে পেডিকেল স্ক্রু বলে কিছু, মোদ্দা কথা পেরেক, সেগুলো লাগানো হয় এবং সেই পেডিকেল স্ক্রুগুলোকে কানেক্টিং রড দিয়ে আমরা আটকে দিই। অনেক সময় স্পেস ফিলার হিসেবে কেজ বলে একটি বস্তু পাওয়া যায়, সেই কেজও দিয়ে দিই। সেই কেজগুলো দিলে আমাদের মেরুদণ্ডের যে স্বাভাবিক অ্যালাইনমেন্টটা থাকে সেটা মেনটেন হয়। তো এইভাবে আমাদের অপারেশনগুলো করা। স্পাইনের কোনো কিছু ডায়াগনোজ করার জন্য এমআরআই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার যখন সে ধরা পড়লো কোনো রকম প্রবলেম রয়েছে, তখন আপনি বললেন সার্জারির পরে আপনারা স্ক্রু টু দিয়ে প্লেট বসে ঠিক করেন। এবার ফার্দার যদি আবার কোনো ডায়াগনোসিসের প্রয়োজন হয়, স্ক্রু বসে গেছে, প্লেট বসে গেছে, আর তো এমআরআই করা যাবে না, তখন আপনারা ডায়াগনোসিস কি করে করেন? এই ধারণাটার মধ্যে একটু গন্ডগোল। হ্যাঁ এটাই দেখুন, এমআরআই হচ্ছে সব থেকে কাজের ইনভেস্টিগেশন, আর ধরতে গেলে সব থেকে সেফ ইনভেস্টিগেশন। কারণ এক্স রে বলুন, সিটি স্ক্যান বলুন, যাই হোক সেগুলোতে রেডিয়েশন আছে, এমআরআইতে কিন্তু কোনো রেডিয়েশন নেই। ওই জন্য এমআরআই প্রেগনেন্ট পেশেন্টদেরও করা যায় যে কোনো অবস্থায়। তো এমআরআইতে আমরা সুবিধে কি হচ্ছে, বোথ বোন মানে হাড় দেখতে পাই এবং সফট টিস্যু দেখতে পাই, তাহলে ডায়াগনোসিস করাটা সুবিধা হয়। তাহলে এমআরআই দিয়ে আমরা কিন্তু স্পাইনের একটা ভালো রকম ডায়াগনোসিস করতে পারি, যেটার বেসিসে আমরা ট্রিটমেন্ট করি। এবার ট্রিটমেন্টে ধরুন আমরা সার্জারি করলাম, স্ক্রু ক্লিপ লাগিয়ে দিলাম। এখনকার দিনে বেশিরভাগ সার্জারি কিন্তু, বেশিরভাগ কেন অলমোস্ট সব সার্জারি টাইটেনিয়াম ইমপ্লান্টে করা হয়। টাইটেনিয়াম ইমপ্লান্ট যখন লাগানো হয় সেটা স্টেবেল, হাড়ের মধ্যে শক্ত হয়ে গেঁথে আছে, জিনিসটা লুজ নয়, তো এমআরআই করতে কোনো আপত্তি নেই। এমনকি আগেকার দিনে যখন স্টিল ইমপ্লান্ট ইউজ হতো তখনও কিন্তু এমআরআই করা যেত। এমআরআই করাটার সাথে ইমপ্লান্টের স্টেবিলিটিটা নির্ভর করে। আনস্টেবল ধরুন যদি কোনো ইমপ্লান্ট থাকে, যেরকম ধরুন কার্ডিয়াক ভালভ, বা ধরুন একসময় কপার টি ইউজ হতো
ফিমেল কন্ট্রাসেপশনের জন্য, কন্ট্রাসেপটিভ হিসেবে, সেইগুলোতে কিন্তু আপনি এমআরআই করতে পারবেন না, কারণ ওই ইমপ্লান্টটা হচ্ছে লুজ ইমপ্লান্ট। কিন্তু যে ইমপ্লান্টটা স্টেবল, মানে ধরুন একজন পেশেন্টের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছে বা টোটাল নি রিপ্লেসমেন্ট করা হয়েছে, তার কি স্পাইনের এমআরআই করা যাবে না? 100 বার করা যাবে, কারণ সেখানে ইমপ্লান্টটা স্টেবল। আবার ধরুন একজন পেশেন্টের স্পাইনের অপারেশন হয়েছে, তার কোনো কারণে এমআরআই ব্রেন করতে হচ্ছে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ইমপ্লান্টটা স্টেবল। কোনো পেশেন্টের হাতে পায়ে অর্থোপেডিক ফ্র্যাকচার হয়েছে কোনো কারণে, সেখানে স্ক্রু রড লাগানো হয়েছিল, পেশেন্টরা এসে বলে স্যার করা যাবে কি বা যাবে না, অনেক এমআরআই সেন্টার আপত্তি করে যে আমরা করব না, আমরা তো জানি না কি ইমপ্লান্ট আছে। সেটা নয়, যদি ইমপ্লান্ট স্টেবল হয় তাহলে অবশ্যই এমআরআই করা যাবে। আমরা এতক্ষণ ওই স্পাইনের প্রচুর অসুখ মানে প্যাথোলজি নিয়ে আলোচনা করলাম, এইবার স্পাইনের আঘাত, ট্রমা নিয়ে আলোচনা করি। কিরকম ধরনের ট্রমা পেশেন্ট পান? এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, এটা একটা মানে ডিভাস্টেটিং ব্যাপার, মানে স্পাইন ট্রমা, বিশেষত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে এটা ভগবান করুক কারো যেন না হয়। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে শুধু যে স্পাইনটা ইনজিওর্ড হয় তা নয়, তার সাথে এগুলো পলিট্রমা, মানে ধরুন স্পাইন গেছে, ব্রেন গেছে, তার সাথে অ্যাবডোমেন গেছে, হয়তো কোনো কারণে লিভার বা স্প্লিনে ইনজুরি হয়েছে, ভাস্কুলার ইনজুরি থাকে। মানে পেশেন্টের স্পাইন, যে যখন একটা চোট লাগবে সে তো টার্গেট করে স্পাইন ভাঙবে তা নয়, স্পাইনের আশেপাশে যে ভেসেল আছে সেগুলোকেও ড্যামেজ করবে। তো এই সমস্ত পেশেন্টকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন আসে, আমরা আইসোলেটেড স্পাইনাল ট্রমা হিসেবে দেখি না, পেশেন্ট হচ্ছে পলিট্রমা। তো এক্ষেত্রে প্রত্যেকের একটা ইন্টারভেনশন লাগে, ইনক্লুডিং যারা আইসিইউতে আছেন যে সমস্ত ডাক্তারবাবু, ক্রিটিক্যাল কেয়ার। তো এই সমস্ত পেশেন্ট মূলত ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারেই ভর্তি হয়। একটা সার্বিক অ্যাসেসমেন্ট হয় যে পেশেন্টের কোথায় কি আছে এবং যে জায়গাটায় আগে ইন্টারভেন করা দরকার, কারণ এক্ষেত্রে লিম্বের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ সেভিং, মানে পেশেন্টের লাইফটা আগে বাঁচুক, তারপর তার লিম্বটাকে আমরা ধরবো। তো লাইফ সেভিং মেজারমেন্ট বা লাইফ সেভিং মেজার্স কমপ্লিট হলে এবার স্পাইনের পার্টে আসি। স্পাইনে আমরা সেম এমআরআই সিটি স্ক্যান করে দেখা হয় যে কোথায় কি ভেঙেছে না ভেঙেছে। এবার এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে ভাবি যে পেশেন্টের ইনকমপ্লিট নিউরাল ইনজুরি হয়েছে না কমপ্লিট নিউরাল ইনজুরি হয়েছে, এই ব্যাপারটা একটু জানা দরকার। কমপ্লিট ইনজুরি মানে যেখানে চোট লেগেছে তার নিচে পেশেন্টের আর কোনো ফাংশন নেই, মানে কোনো পায়ে বা হাতে মোটর পাওয়ার নেই, কোনো সাড় নেই, ইউরিন কিছু ধরে রাখতে পারছে না, তার মানে পেশেন্টের নিউরোলজি নীল, মানে কমপ্লিট স্পাইন ইনজুরি। আরেকটা হচ্ছে ইনকমপ্লিট স্পাইন ইনজুরি, মানে যেখানে চোট লেগেছে তার নিচে নার্ভের কিছু কিছু ফাংশন প্রিজার্ভড আছে। তো যদি কমপ্লিট স্পাইন ইনজুরি থাকে তাদের কিন্তু এক্সরে এমআরআই পিকচারটা বেশ হরিবল হয়, দেখা যায় মেরুদণ্ডের একটা অংশ আরেকটা অংশের থেকে পুরো ডিসোসিয়েটেড হয়ে গেছে বা নার্ভগুলো কমপ্লিটলি ছিঁড়ে গেছে, মানে কোনো কন্টিনিউটি নেই। তো তাদের ক্ষেত্রে দেখুন অপারেশনটা করা হয় ফর রিহ্যাবিলিটেশন পারপাস, মানে যদি অপারেশন না করায় তাহলে এই পেশেন্টটা সারা জীবন শুয়েই থাকবে, শুয়ে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই বেড সোর হবে, এটা ওটা হবে। তাহলে এই পেশেন্টকে অন্তত যদি আমরা বসাতে পারি তাহলে নার্সিং কেয়ারটা পসিবল, মানে পেশেন্টের একটা মোটামুটি একটা ভদ্রস্থ জীবন দিতে পারবো। এবার সেই করে করে যদি কিছু কিছু উন্নতি হয় তাহলে কিন্তু অনেক পেশেন্ট অনেক কিছুই করে ফেলতে পারে। তাদের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচে সার্জারি করা হয়। আর যাদের ইনকমপ্লিট ইনজুরি সেখানে কিন্তু ভগবান কিছুটা সুযোগ দিয়েছে, মানে একেবারে মেরে দেয়নি। তো সেক্ষেত্রে আমরা অ্যাজ আর্লি অ্যাজ ইন্টারভেন করার চেষ্টা করি, কারণ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি নার্ভকে চাপমুক্ত করতে পারবো, যত তাড়াতাড়ি পেশেন্টের মেরুদণ্ডটাকে স্টেবল করতে পারবো, তার ফিজিও এবং এক্সারসাইজ তত তাড়াতাড়ি শুরু হবে। কারণ রিকভারিটা কিন্তু কেবলমাত্র সার্জারিতে হবে না, রিকভারি করার জন্য ফিজিওথেরাপি এক্সারসাইজ মাস্ট। এবার এক্সারসাইজ করতে হলে পেশেন্টকে বসাতে হবে, যদি পেশেন্টকে না মেরুদণ্ডকে স্টেবল করি তাকে বসাতে পারবো না। নার্ভকে রিকভারির জন্য নার্ভের ওপর চাপ সরাতে হবে, তাকে তার স্বাভাবিক জায়গাটা দিতে হবে। তো ইনকমপ্লিট ইনজুরির ক্ষেত্রে কিন্তু মানে একদম সেই বলে না গোল্ডেন পিরিয়ড, মানে যত তাড়াতাড়ি আপনি গোল্ডেন আওয়ারে কাজটা করতে পারবেন তত তাড়াতাড়ি লাভ। লাঠির বাড়ি মেরেছে, রডের বাড়ি মেরেছে পিছনে, ফ্র্যাকচার হয়েছে ভার্টিব্রা, সেক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে ইনকমপ্লিট না কমপ্লিট। যদি ইনকমপ্লিট থাকে তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যেই মুহূর্তে আমাদের অ্যানাস্থেসিস্ট বন্ধুরা বলবে বা মেডিসিনে যারা যদি অন্য কোনো সমস্যা না থাকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্টারভেন করব। ইনকমপ্লিট ইনজুরির ক্ষেত্রে কিন্তু সার্জারিটা ডেফার করা একরকম বোকামি।
আর যদি কমপ্লিট ইনজুরি হয় তাহলে সেটাই বাড়ির লোককে বোঝানো হয় যে দেখুন এই সমস্যাটা কিন্তু থাকবে, অপারেশন করে যে উনি গড়ের মাঠে দৌড়বেন সেটা সম্ভব নয়, কিন্তু অপারেশনটা যদি না করা হয় তাহলে কিন্তু এই পেশেন্টকে বসাতেও পারবেন না। যেটুকু আজ দেখতে পাচ্ছেন 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু বেডসর হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তার থেকে আপনি যদি বসাতে পারেন তাহলে ঠিক আছে, উনি হাঁটতে পারছেন না, কিন্তু উনি বসে থেকে বহু কাজ করতে পারবেন, যেটা ওনার কিন্তু জীবনটা আগিয়ে নিয়ে যেতে পারে। এবার আরেকটা রোগের ব্যাপারে আসি, সেটাকে বলে স্পন্ডাইলোসিস। সো এই স্পন্ডাইলোসিস কি এবং এর ট্রিটমেন্ট? বেসিক্যালি এই আমরা যেটা ডিজেনারেটিভ চেঞ্জ বলছিলাম তারই একটা অংশ হচ্ছে স্পন্ডাইলোসিস। এবার এই ডিজেনারেটিভ চেঞ্জের মধ্যে আমরা চেঞ্জগুলোর জন্য যেরকম পশ্চার কারেকশন, যেরকম রেগুলার এক্সারসাইজ করা, এই যেগুলো অ্যাডিকশন যেটা হয় সেগুলোকে অ্যাভয়েড করা, এবং প্রয়োজন মতো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হিসেবে ওষুধপত্র খাওয়া, সেটাই এর চিকিৎসা। মানে এটা একটু একটা ব্রড টার্ম, খুব একটা স্পেসিফিক টার্ম নয়। নেক স্টিফনেস এমন অবস্থা হয়ে গেছে, ঘাড় নাড়াতে পারছি না এরকম, আমার এই বাবা আমারই আছে একটু, হ্যাঁ ঠিক আছে, এই অবস্থা এমন হয়ে গেছে যে এরকম হয়ে গেছে, আর না এরকম করতে পারছি না, দেখতে গেলে পুরো ঘুরতে হচ্ছে। এখানে কি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন আছে আপনারা করেন? না, বেশিরভাগটাই কিন্তু দেখা যায় যে ওই মাসেল পুলের জন্য হচ্ছে, মাসেল পুল, মাসেল স্টিফনেস। এবার সেটা আমরা তো পেশেন্টকে প্রথমে দেখুন যে এসছে প্রথম দিনই কি তাকে এমআরআই করানো হয় না, যদি না সিনারিওটা খুব ড্রামাটিক হয়, তো আমরা তাকে ওষুধপত্র দিই, বলি একটু রেস্ট নিন, আইস লাগান। অ্যাকিউট পেনে কিন্তু আইস খুব ভালো কাজ করে, তো আইস লাগান, একটু দরকার পড়লে ফিজিওথেরাপির অন্যান্য মডালিটিগুলো ইউজ করুন। এবার বেশিরভাগ পেশেন্টদের কিন্তু 7-10 দিনে এটা কমতে শুরু করে। যদি কমে যায়, ফলো আপ রিভিউতে যদি দেখা যায় আর কোনো সমস্যা হচ্ছে না, তাকে বেসিক এক্সরে করা ছাড়া হয়তো কিছু করতেই হলো না। কিন্তু যদি পেশেন্টদের দেখা যায় যে এই স্টিফনেসটা খুব রিজিড, মানে পেশেন্টদের ঘাড় একদম লক হয়ে গেছে, সে নড়ছে না, এবং এটা অনেক দিন ধরেই আছে, এখন পেশেন্ট এসছে কিন্তু বহুদিন ধরেই তার ঘাড় খুব বেশি নড়ে না, পরীক্ষা করে দেখলাম তার ছাতিও ফোলে না, তাকে বললাম যে একটু বাবা সামনে পেছনে ঝোঁকার চেষ্টা করুন, তো দেখি কোমর নড়ে না, তার মানে তার এই যে স্টিফনেস সেটা শুধু মেরুদণ্ডের একটা অংশে সীমাবদ্ধ নয়, এটা পুরো মেরুদণ্ড জুড়েই হয়ে গেছে। এবং এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এবার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে কিন্তু ব্যাপারটা আলাদা, তাকে যদি আপনি জোর করে ঘাড় ঘোরাতে যান তাহলে কিন্তু তার ঘাড়টা মটকে যাবে, সেক্ষেত্রে ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা হয়, করে দেখে নেওয়া হয় যে কোথাও এই যে অ্যাঙ্কাইলোজড হাড়, মানে এই যে রিজিড যে হাড্ডিটা, সেই রিজিড হাড্ডিটার কোথাও কিছু ভেঙেছে কিনা, কারণ শরীর যত রিজিড হবে সেটা তত বেশি ভঙ্গুর হবে। এই শোন, কখনো এই যে সেলুনে গেলে না, ঘাটটা ফাটিয়ে দেয়, ঘাটটা যে ফাটিয়ে দেয় এরকম এরকম একবার ফাটিয়ে দিয়েছে, ব্যাস ফুটে গেছে, এরকম কনিষ্ক হয়ে গেছে এরকম। এই মাসাজের প্রসঙ্গ এলো, ঘাড় ফাড় ফাটানোর প্রসঙ্গ এলো, একটা খুব ভাইরাল প্রফেশন এই মুহূর্তে, সেটা হচ্ছে কাইরোপ্র্যাক্টর। মানে কি এই বিষয়টা একটুখানি বলুন তো। যদি কেউ সেলুনে আমার ঘাড়টা একটু ফুটিয়ে দেয় আমার ভালোই লাগে, তবে আমিও এটা এনজয় করি। তবে দুর্ভাগ্যবশত এখনও কোনো কাইরোপ্র্যাক্টরের সাথে আমার সরাসরি যোগাযোগ হয়নি, ব্যক্তিগত যোগাযোগ হয়নি, হলে আমি জিজ্ঞেস করতাম যে তারা কি করেন। কারণ আমরা যেটা করি তার পেছনে একটা আমার মনে হয় একটা লিটারেচার ব্যাকগ্রাউন্ড আছে, একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, একটা অ্যানাটমির পরে আমরা ফিজিওলজি, প্যাথোলজিতে এসেছি, প্যাথোলজির পরে সার্জারিতে এসেছি, সার্জারি থেকে অর্থোপেডিক গেছি, অর্থোপেডিক থেকে স্পাইন এসেছি। এবার ওনাদের লিটারেচার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, নিশ্চয়ই আছে, তা নাহলে করে কমে খাচ্ছেন নিশ্চয়ই। তবে এটা খুব যে এখন পপুলার কি কারণে, আমার যেটা মনে হয়, দেখুন সার্জেন বা যে কোনো ইন্টারভেনশনকে মানুষ কিন্তু ভয় পায়, এটা নিয়ে কোনো ডাউট নেই, যে সে আমাদের কেউ ইঞ্জেকশনও নিতে চায় না, অনেক সময় অপারেশন তো ছেড়েই দিন। তো যদি কেউ বলে যে ইঞ্জেকশন এবং অপারেশনের দিকে যাবেন না, আপনি আমার কাছে আসুন, আমি আপনার ঘাড় নাড়িয়ে, কোমর নাড়িয়ে, হাত ফাটিয়ে যে আপনার শরীর একদম চাঙ্গা করে দেবো, তাহলে তো লোক সেটা পছন্দ করবেই। সেখানে যদি আমি বলি বা আমাদের কমিউনিটি যদি বলে আসুন আমরা একটা 8 ঘন্টা ধরে অপারেশন করব, আপনি আসুন আমরা একটা অপারেশন করব যাতে 500 ml ব্লাড নষ্ট হবে, কিন্তু তাহলে লোকজন একটু ঘাবড়ে যায়। তো ওই জন্য ধীরে ধীরে আমাদের অপারেশনটা যেহেতু মিনিমালি ইনভেসিভ দিকে এগোচ্ছে, যাতে পেশেন্টের রেজাল্ট আরও কুইক হচ্ছে এবং তার রিহ্যাবিলিটেশনটা আরও ফাস্ট হচ্ছে, একই প্রিন্সিপাল কিন্তু ওনারাও ইউজ করছেন, তবে একটু অন্য পথে, সেটা হচ্ছে অপারেশনই করাবেন না,
আপনি আসুন, হাত পা মুড়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। কুমার শানু ভুড়ি ফুড়ি ফাটিয়ে দিচ্ছে দেখছি। আমি দেখলাম, হ্যাঁ একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। না অ্যাকচুয়ালি কুমার শানুর ভরিতে হার, হ্যাঁ মানে ফাটিয়ে দিচ্ছে, আওয়াজ হচ্ছে, বলে মটন খাওয়া থা উসকা আওয়াজ হো রহা হ্যায়, মটন কা আওয়াজ। অলরেডি কিন্তু নিউজে এসছে, এখানে 3টে কেস রিপোর্ট হয়েছে যেখানে কোনো রকম ডায়াগনোসিস ছাড়াই কাইরোপ্র্যাকটিক করতে গিয়ে কিন্তু যে পেশেন্টের আগে কোনো রকম নিউরাল প্রবলেম ছিল না, তাদের নিউরাল প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য আমার মনে হয় যে ঠিক আছে, সব স্ট্রিমই ভালো, মানে কোনো না কোনোভাবে নিশ্চয়ই তার একটা যৌক্তিকতা আছে, তবে তার ব্যাকগ্রাউন্ডে একটা প্রপার ডায়াগনোসিস থাকা উচিত, যে কি ডায়াগনোসিসের জন্য কি ট্রিটমেন্ট হচ্ছে, এই ব্যালেন্সটা যদি থাকা যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো। সায়ন্ত চাঁদশি ডাক্তারের ওপরেও রিসার্চ করার জন্য বলছিল যে হ্যাঁ আমি এটা করবো। আমরা এইগুলো কোয়াক চাচি ডাক্তার, হ্যাঁ দেখুন মানে হওয়া তো উচিত, কারণ ওনারাও তো আজ ধরুন প্রায় বা এটা বা আয়ুর্বেদ সেটাও তো কয়েক হাজার বছর ধরে এসছে, তো কিছু না কিছু ভালো জিনিস তো সবার মধ্যেই আছে। যাই হোক, এইগুলোকে আমি আলাদা রাখি। ফিজিওথেরাপি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পোস্ট সার্জারি, তো একটু ফিজিওথেরাপি নিয়ে বলুন। ফিজিওথেরাপি দেখুন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং এটার পেছনে একটা ভালো রকম রিসার্চ আছে, একটা লিটারেচার আছে। এবং ফিজিওথেরাপি শুধু যে পেশেন্টের সার্জারির পরে লাগে তা নয়, সার্জারির আগেও লাগে। কীরকম আমি বলছি, ধরুন কারো আমি ফিজিওথেরাপি করাবো, মানে সার্জারি করব, তার আগে আমি চাই তার চেস্ট কন্ডিশনটা একটু বেটার হোক। মানে একজন পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে সার্জারি যে হবে, তার যদি লাং কন্ডিশনটা ভালো না থাকে, চেস্টে ধরুন প্রচুর কফ টফ জমে আছে, তাহলে তার তো অ্যানাস্থেসিয়াটাই রিস্কি হয়ে যাবে, সার্জারি তো অনেক পরের কথা। তো এবং ধরুন কোনো পেশেন্টের আমি অপারেশন করব যার পশ্চারটা অলরেডি খুব ডিফর্ম, তাকে যদি আমি কিছুটা ফিজিওথেরাপি করে করে তার মাসেল টোন বাড়াতে পারি, কিছুটা পশ্চার কারেকশন আমি আগে থেকেই করে রাখতে পারি, তাহলে তার সার্জারি করাটা ইজি হবে। তো এই জন্য ফিজিওথেরাপির রোল শুধু আফটার সার্জারি তা নয়, বিফোর সার্জারিও আছে। এবার আফটার সার্জারি যেই মুহূর্তে আমার মেরুদণ্ড স্টেবল থাকলো, আমার নার্ভের ওপর চাপ কমে গেল, সেই মুহূর্তে আমি কি করলাম না, তাকে যত বেশি তার মাসেল মুভমেন্ট করাচ্ছি, তার কিন্তু মাসেল গ্রোথ ভালো হচ্ছে, পেশেন্টের কনফিডেন্স ভালো হচ্ছে, পেন ম্যানেজমেন্ট হচ্ছে। কারণ যে পেশেন্ট দীর্ঘদিন শুয়েছিল, তাকে আপনি যেই মুহূর্তে বসাচ্ছেন, ওয়াকারে হাঁটাচ্ছেন, তার ওই ব্যথা যন্ত্রণাও কমছে, কারণ তার যত জয়েন্ট মুভমেন্ট মাসেল মুভমেন্ট হচ্ছে, তার পেন ব্যাপারটা তত তাড়াতাড়ি যাচ্ছে। এবং এইভাবে কিন্তু পেশেন্টদের লাইফস্টাইলটা অনেক বেটার হচ্ছে। তো ফিজিওথেরাপির একটা ভালো রোল আছে। আফটার স্পাইন ট্রমা রিহ্যাবিলিটেশনের একটা সাংঘাতিক আছে। মানে ধরুন আমার যে ফাংশনগুলো বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ফাংশন তো আমার প্রিজার্ভড আছে, সেই ফাংশনগুলোকে আমি যত বেশি চর্চা করব, সেই মুভমেন্ট আমি যত বেশি করব, আমার সেই অনুযায়ী তত ভালো রেজাল্ট পাবো। মায়োলোপ্যাথি বলে আমাদের একটা সমস্যা হয়, সার্ভাইকাল মায়োলোপ্যাথি, সেখানে আমাদের এই ফাইন মুভমেন্টগুলো খারাপ হয়ে যায়। তো আফটার সার্জারি আমরা ফাইন মুভমেন্টগুলোকে ভালো করার জন্য বিভিন্ন ফিজিওথেরাপি করি। গেট ট্রেনিং করানো হয়, যে হাঁটাচলায় আগে একটা ইমব্যালেন্স ছিল, আফটার সার্জারি যত গেট ট্রেনিং হবে, পেশেন্টের হাঁটাচলার ব্যালেন্সটা ঠিক হবে, পশ্চারটা ঠিক হবে। তো সেই জন্য ফিজিওথেরাপি এবং সার্জেন একদম হ্যান্ড ইন হ্যান্ড চলে, মানে ফিজিওথেরাপিস্টের ওপর আমরা ভীষণ রকম ভরসা করি। অনেকক্ষণ ধরে একটা জায়গায় বসে আছি, পা ভাঁজ করে কিছু দেখছি, হঠাৎ দেখছি পায়ে পুরো ঝিঝি অবশ হয়ে গেছে, লোকে বলে এই বাবা উঠতেই পারছি না, পায়ে ঝিঝি ধরে গেছে। তো এই ঝিঝি ধরা রোগটার সঙ্গে শীত দ্বারার কোনো সম্পর্ক আছে? না, খুব বেশি সম্পর্ক নেই। দেখুন একরকমভাবে যদি আপনি হাত বা পা রেখে দেন, সেখানের মধ্যে কিছু ওই ভেনাস স্ট্যাসিস হচ্ছে, বা অনেকক্ষণ যে চেপে বসে আছি এক জায়গায়, আমাদের সায়াটিক নার্ভটার ওপরও চাপ পড়ছে, সেই জন্য একটা কিছুটা নিউরোপ্র্যাক্সিয়া টাইপ জিনিস হচ্ছে, যেটা ঝিঁঝি ধরা। কিন্তু তাতে আপনার মাসেল পাওয়ার কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বা দেখবেন একটু এই হাত পা মুড়িয়ে নিলাম, একটু ঝাঁকানি টাকানি দিলাম, ছোটোবেলায় দিদারা বলতো যে একটু বুড়ো আঙুলটা মুড়িয়ে রেখে দাও, তা বেসিক্যালি তাতে কি হয়, আমাদের এই ভেনাস রিটার্নটা একটু তাড়াতাড়ি অগমেন্ট করে, ঝিঁঝি ব্যাপারটা সাথে সাথে চলে যায়, ওটা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু অনেকে বলে যে ঝিঝি তো ঠিক আছে, আমার এই থাইয়ের পাশটা অবশ লাগছে। হ্যাঁ দেখুন, এই জিনিসটা না বসে থাকার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি হাঁটেন, ধরুন আপনি হাঁটতে শুরু করলেন, আগে মোড়ের চা দোকান অবধি আপনার কোনো অসুবিধাই হতো না, আপনি চা দোকান ছাড়িয়ে পুরো বাজার অবধি দুপাক হেঁটে আপনি এসে বাড়িতে বসতেন। ধীরে ধীরে আপনি দেখলেন যে বাজার অবধি যেতে পারছেন না, চা দোকানটা অবধি পৌঁছে বেঞ্চটায় বসতে হচ্ছে, মনে হচ্ছে যেন পাটা ভারী হয়ে যাচ্ছে। তার কয়েকদিন পর দেখলেন বা কয়েক মাস পর দেখলেন, ও বাবা, চা দোকান অবধি যেতে গেলেই আমাকে দুবার দাঁড়াতে হচ্ছে, একটা ল্যাম্পপোস্ট পেলে আমি একটু হাত রেখে দাঁড়াচ্ছি, আবার হাঁটছি।
বা আগে আমি যখন হাঁটতাম একদম পশ্চারটা সোজা হয়ে হাঁটতাম, এখন কিছুক্ষণ হাঁটার পরই পাশের বাড়ির ভাই বা ভাইপো যাই হোক সে এসে বলছে যে কাকু তুমি একটু কুঁজো হয়ে হাঁটছো কেন, সোজা হাঁটো। তো এই যে জিনিসগুলো এগুলো মানে এগুলো বলে দেয় যে আপনার কিন্তু মেরুদণ্ডে নার্ভের ওপর চাপ পড়ছে এবং ঝিনঝিন করছে। এই যে কিছুটা হাঁটার পর থাইয়ের পাশটা ঝিনঝিন করছে, পায়ের দিকটা ঝিনঝিন করছে, ঝিনঝিন শুধু হচ্ছে না, আস্তে আস্তে পাটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে আমার পাটা আর এগোচ্ছেই না। এটাকে মেডিকেল টার্মে আমরা বলি ক্লডিকেশন, বা আরও সত্যি করে বলতে নিউরোজেনিক ক্লডিকেশন, যেখানে মাসেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, নার্ভটা কাজ করছে না ভালো করে, সেই জন্য মাসেলটা ফ্যাটিগ হয়ে যাচ্ছে, তাই একটা সময় পরে আমাকে দাঁড়াতে হচ্ছে। দাঁড়ালে কিছুটা বেটার লাগছে, মাসেলটা আবার একটু ভালো হচ্ছে, তারপর আমি আবার হাঁটতে পারছি। এমনকি এই সমস্ত পেশেন্টদের দেখা যায় খানিকটা কুঁজো হয়ে হাঁটে, কারণ কিছুটা কুঁজো হলে নার্ভের স্পেসটা কিছুটা বাড়ে। তো যদি কিছুটা বাড়ে তাহলে আমার অভ্যাসই হয়ে যাচ্ছে, আমি কিছুটা হাঁটার পর কুঁজো হচ্ছি, আমি এটা অবচেতনই হচ্ছি, কিছুটা কুঁজো হচ্ছি, তাহলে আমার একটু আরাম পাচ্ছে পাগুলো, আবার হাঁটলাম, আবার পাটা ভারী হতে শুরু করলো, আরেকটা কুঁজো হলাম, কয়েক মাস পরে কুঁজো হয়ে চলাটাই আমার অভ্যাস হয়ে গেল। বা অনেক সময় দেখা যায় যে এই যে ডিস্ক প্রোল্যাপস বললাম, সেই ডিস্ক প্রোল্যাপসের কারণে এমন ব্যথা হচ্ছে যে আমি একটু কুঁজো হয়ে হাঁটলে আমার জায়গায় মাসেলগুলো একটু আরাম পাচ্ছে বা নার্ভের জায়গাটা একটু কম্পারেটিভলি ফ্রি হচ্ছে। এরকম আমরা দেখেছি যে পেশেন্ট অনেকটা এতটাই কুঁজো হয়ে গেছে যে মানে তার সোজা তাকানোটাও মুশকিল। মানে এইভাবে আবার আমি এরকম একজন পেশেন্ট পেয়েছি এই গত বছরই পুজোর সময়, যে পেশেন্টের একটা জায়গায় একটা সেগমেন্টে বাঁ দিকে ডিস্ক প্রোল্যাপস হয়েছে, তার ওপরের সেগমেন্টে ডান দিকে ডিস্ক প্রোল্যাপস হয়েছে। তো পেশেন্ট ওই ফেলে রেখে 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 যখন 1 বছরের মাথায় এসছে তখন একটা ত্রিভঙ্গ মুরারির মতো, মানে তার কোমরটা একবার একদিকে বেঁকেছে, পিঠটা আবার অন্যদিকে বেঁকেছে। তো তাকে আমি দেখেই ভাবছি যে এর হয়েছেটা কি, তারপর এমআরআই করতে দেখা গেল এই অবস্থা। তো এর সার্জিক্যাল ট্রিটমেন্ট কিছু আছে? হ্যাঁ, প্রথমে দেখুন সার্জারিতে জাম্প করা হয় না, একদম এটাই বলতে চাইছিলাম, কারণ সবাই বলবে আগে মেডিকেশনে না একদম অবশ্যই। দেখুন যে সমস্যা সমাধান আপনার ওষুধপত্র বা একটু ফিজিওথেরাপিতে হয়ে যাবে, তার জন্য অকারণে সার্জারি করার কোনো মানে হয় না। তো প্রথম দিকে সবসময় পেশেন্টদের যাদের আর্লি সিমটম আছে, মানে সমস্যা জাস্ট কয়েক দিন বা কয়েক সপ্তাহ হয়েছে, তার নার্ভের কন্ডিশন মোটামুটি বা ফাংশন ভালো আছে, তার পায়ে সাংঘাতিক কিছু উইকনেস নেই, তার পায়ে সাংঘাতিক কোনো অবশ ভাব নেই, তার কোনো ব্লাডার সিমটম নেই, তাদের কিন্তু ওষুধপত্র মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ফিজিওথেরাপি করেই ফলো আপ করতে বলা হয়। তাতে কিন্তু শতকরা 70-80 ভাগ পেশেন্ট ঠিক হয়ে যায় যাদের আর্লি পরিস্থিতি আছে। আর যাদের ধরুন লেট প্রেজেন্টেশন, মানে অলরেডি পেশেন্টের দুর্বলতা আছে, তার মাসেল উইক হয়ে গেছে, তার পা অসাড় হয়ে গেছে, এমনকি তাদের ইউরিন প্রবলেম চলে এসছে, তাদের কিন্তু বা একটা পশ্চারাল ডিফর্মিটি হয়ে গেছে, যেখানে মেরুদণ্ডটা বেশ ভালোই বেঁকে গেছে, তাদের কিন্তু সার্জারি করতে হয়। এবার এই সার্জারি এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ওষুধপত্র ফিজিওর মাঝামাঝি কিন্তু এই ইনজেকশন থেরাপিগুলো কাজ করে, মানে যেটা আমরা রুট ব্লক, ফ্যাসেট ব্লক, অনেক জায়গায় এজার দেওয়া হয় বেসিক্যালি ওই নার্ভের শীত, যেটা আমাদের স্পাইনাল ক্যানাল ডুরার মধ্যেও ইনজেকশন দেওয়া হয়। তো বিভিন্নভাবে ইনজেকশন থেরাপিতেও কিন্তু পেন ম্যানেজমেন্ট করা হয়। অনেকের একটা ধারণা থাকে যদি আমার স্পাইনের কিছু হয় বা স্পাইনের স্পেশালি সার্জারি হয় তাহলে আমার যৌন ক্ষমতা হ্রাস পাবে বা আমি আর কখনোই আগের মতন অ্যাক্টিভলি আমার সেক্স লাইফ থাকবে না। এটা কতটা সত্যি? না, এটা দেখুন কিছুটা মিথ, এটা পুরোপুরি সত্যি নয়। এবং এই প্রশ্নটা আমরা আফটার সার্জারি খুব ফ্রিকোয়েন্টলি ফেস করি, যেখানে পেশেন্টরা বলতে পারে যে স্যার আমাদের প্রাইভেট লাইফটা আমরা কবে থেকে শুরু করতে পারবো। খুব পার্টিনেন্ট কোশ্চেন, স্বাভাবিক। দেখুন এই যে সেটা মানে পেশেন্টের কি কারণে সার্জারি বা কতটা সার্জারি হয়েছে তার উপর নির্ভর করে। তবে যে পেশেন্টের হাতে পায়ে জোর আছে, যে পেশেন্ট হাঁটাচলা করতে পারছে, ব্যায়াম করতে পারছে, সে তার 1-1.5-2 মাসের মাথাতেই কিন্তু নর্মাল তার প্রাইভেট লাইফ শুরু করতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আর যে জিনিসটা থাকে যে আমাদের সার্জারির পরে তার কোনো কারণে যৌন ক্ষমতা বা মানে এই জিনিসগুলো হ্রাস পাচ্ছে, সেটা কিন্তু সার্জারির ওপর খুব একটা দোষ দেওয়া যায় না। কারণ যে নার্ভগুলো আমাদের ব্লাডার ফাংশনটা নির্ধারণ করছে, সেই একই নার্ভগুলো কিন্তু আমাদের এই সেক্সুয়াল ফাংশনটাকেও নির্ধারণ করে। সুতরাং যদি দীর্ঘদিন চাপ পড়ার ফলে আপনার ব্লাডার ফাংশন, বাওয়েল ফাংশনটা ডিটোরিয়েট করছে, সেই একই কারণে কিন্তু আপনার সেক্সুয়াল ক্ষমতাটাও কিছুটা কমবে। এবার সেটা সার্জারির কারণে বাকি ঠিক হয়ে গেল, সেটা কমে গেল, এই রকমটা হওয়ার কথা নয়।
আরেকটা যেটা থাকে না, সার্জারির পর অনেক সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয় অনেক পেশেন্টদের, যে সার্জারি হয়েছে যদি ক্লিপ খুলে যায়, যদি আবার নার্ভের ওপর চাপ পড়ে, বা কোন পজিশনটা সেফ। তো এই রকম প্রশ্নও কিন্তু আমাদের কাছে আসে যে স্যার আমাদের স্বাভাবিক যা কাজকর্ম সেটা কোন পজিশনটা সেফ হতে পারে। তো এরকম অ্যাজ সাচ খুব একটা ইস্যু নেই যে এইটা সেফ এটা আনসেফ। যারা ভালো এক্সারসাইজ করছে তারা 1.5-2 মাস পর থেকে স্বাভাবিক জীবন লিড করুন, কি অসুবিধা আছে। তো ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমাদের গিফট পার্টনার শালিমারকে। তো ডাক্তারবাবু কেমন লাগলো আমাদের সাথে আজকে আড্ডা? দেখুন আমার খুব ভালো লাগলো সত্যি বলতে, যে আপনাদের এই যে পডকাস্ট এটা আমি অনেক দিন ধরেই ফলো করি, এবং ফলো করার মধ্যে অডিওটাই বেশি, কারণ আমি নিজে ড্রাইভ করি, ড্রাইভ করতে করতে আমি শুনি ইউটিউবে। তো এটা, এবং আমার বেশ কিছু কলিগ এখানে এসছেন, তাদের কাছ থেকেও আমি খুব ভালো মানে এটা সম্পর্কে জানতে পেরেছিলাম। আপনাদের যেটা কমেন্ট সেকশানে যে সমস্ত লেখা আছে সেগুলোও আমি পড়েছি। তা আমি চাই, দেখুন সোশ্যাল অ্যাওয়ারনেস ব্যাপারটা অনেকে অনেকভাবে করে, কেউ সভা করে করে, কেউ কনফারেন্স করে করে, কেউ মিটিং করে করে, কিন্তু এইভাবে ইউটিউব বা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এখন রিচ সাংঘাতিক, এবং রিচটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়াং অডিয়েন্সের কাছে। কারণ বয়স্ক মানুষদের থেকে আমার ব্যক্তিগত মনে হয় ইয়াং জেনারেশন এই পডকাস্ট বা এগুলো বেশি দেখে। তো তারা যদি এত লুসিডলি ব্যাপারটা এত সহজভাবে জানতে পারে, তাদের মধ্যেও যে সমস্ত প্রশ্ন আছে এগুলো অনেক উত্তর তারা বাড়ি বসেই পেয়ে যাবে এবং সহজভাবে পাবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এবং আপনাদের মতো ডাক্তারবাবুদেরকেও ধন্যবাদ যারা এরকমভাবে এসে এই মজার ছলে খুব সহজ ভাষায় এই কঠিন কঠিন বিষয়গুলো মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, যার ফলে মানুষ এর ভয় অনেকটা কমছে। কারণ সার্জারি শুনলেই বা এই শুনলেই, ডাক্তারবাবু শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, তারপর সার্জেন, হ্যাঁ, আবার মেরুদণ্ড এবং মেরুদণ্ড। তো সেইগুলোর আমার মনে হয় ভয়টা অনেকটা হ্রাস পাবে এবং মানুষ অনেকটা লজিক্যালি এবং র্যাশনালি ভাববে তার হেলথ নিয়ে। এবং সেই কারণেই আপনাদেরকে অনুরোধ, প্লিজ এই এপিসোডগুলো শেয়ার করুন। আপনারা হাবিজাবি জিনিসপত্র শেয়ার করতে পারেন, প্লিজ আমাদেরগুলো একটু শেয়ার করুন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও তার সাথে প্রেস করে দিন। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।